আচ্ছা, তো কালকে আমাদের যেখান থেকে শেষ হয়েছিল তারপরের ম্যাথ, এখন এখানে খেয়াল করো। কালকে আমরা একটা বর্গ এবং এমনিতে একটা চিত্র দিয়ে অনেকগুলা বলের লব্ধি কিভাবে বের করা যায় আমরা ওইটা দেখছিলাম। আচ্ছা, তো এবিসিডি একটি রম্বস, এর কর্ণদ্বয় ছেদবিন্দু ও তে 3, 4, 9, 10 নিউটন বলগুলি এত বরাবর ক্রিয়া করে লব্ধির মান এবং দিক। আচ্ছা, আমরা একটা রম্বস নেই। যদি এটা আমাদের একটা রম্বস হয়, এই ব্যাপার লিখতেছে না কেন? এই পেতে কি সমস্যা? ও আচ্ছা, একটু দাঁড়াও, ওই পেজে লিখতেছিল না। ওকে। আচ্ছা, এখন বলছে এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু। আচ্ছা wait, এখানে দুইটা যদি আমরা কর্ণ যদি অ্যাড করি, এটা একটা এবং এটা একটা। হ্যাঁ, এখন এই রম্বসে এ বি সি ডি। আচ্ছা, আমরা এখান থেকে নামকরণ করি এ, বি, সি এবং হচ্ছে ডি। এবং এর কর্ণদের ছেদবিন্দু বলছে ও, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ও। এবং এখানে প্রশ্ন অনুযায়ী ও এ বরাবর 3 নিউটন, তারপরে ও বি বরাবর 4 নিউটন, তারপরে ও সি বরাবর 9 নিউটন এবং ও ডি বরাবর হচ্ছে 10 নিউটন। আচ্ছা, এখন এইটার লব্ধি বের করতে বলছে। এখানে খুবই সহজ। আচ্ছা, এখানে লব্ধি কোন বরাবর কাজ করবে এটা বলো তো দেখি। বলো। এখানে বুঝতেছো না লব্ধি কোন বরাবর কাজ করবে? এটা পারবে না? কাজ করবে লব্ধি। হুম। উপরের দিকে কাজ করবে লব্ধি। উপরের দিকে? এইভাবে? এটা কেন? হ্যাঁ, এটা কেন? এটা কেন? এইটা হচ্ছে 4 নিউটন আর 10 নিউটন বলের জন্য লব্ধি হচ্ছে 10 নিউটন বলের দিকে, আর 3 নিউটন আর 9 নিউটনের জন্য হচ্ছে 9-এর দিকে হবে, এই কারণে মনে হলো। হ্যাঁ। তাহলে 10 আর 4 এই দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে এদের জন্য লব্ধি বল এই 10 নিউটনের দিকে এখানে কাজ করবে 6 নিউটন, আর হচ্ছে যে 9 এবং এখানে 3-এর জন্য এটাও কাজ করবে 6 নিউটন 9 বরাবর। আচ্ছা, তো আমরা এটা তো এখান থেকে বোঝা যাইতেছে যে
এই বরাবর একটা বল এখানে কাজ করবে 6 নিউটনের, আবার এখানে 10 নিউটনের দিক বরাবরও একটা বল কাজ করবে 6 নিউটন। তো এইখানে আমাদের এই যে, তাহলে এখান থেকে 3 নিউটন এবং 4 নিউটন বাদ, কারণ আমরা 10 এবং 4-এর এবং 9 এবং 3-এর যে লব্ধি, এটা 6 এবং 6 হবে। আচ্ছা, তাহলে এখন আমরা টোটাল লব্ধি বের করতে পারতাম যদি এই মধ্যবর্তী কোণটা আমাদের জানা থাকতো। তো এখন কিন্তু এইখানে এই এই মধ্যবর্তী কোণটা জানা নাই। এইখানে যেহেতু মধ্যবর্তী কোণটা জানা নাই, তাহলে আচ্ছা, এটা রম্বসের ক্ষেত্রে কি এগুলো সমকোণ হয়? তো রম্বসের কর্ণদ্বয় কি পরস্পরকে সমকোণে ছেদ করে? উম, তো এটা সঠিক জানা নেই। এই কোণগুলো যদি 90 ডিগ্রি হয়, যে রম্বসের কর্ণদ্বয় যদি পরস্পরকে এই 90 ডিগ্রি কোণে যদি ছেদ করে, তাহলে তো এটা আমাদের সহজেই হয়ে যাবে যদি এই কোণটা 90 ডিগ্রি হয়। আচ্ছা, দাঁড়াও, এটা আমার অ্যাকচুয়ালি মনে নাই। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে যদি ছেদ করে, হ্যাঁ সমকোণেই ছেদ করে, তাহলে তো এটা অনেক সহজ হয়ে গেল আর কি। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের 4টা বল, এইখানে আমরা ক্যালকুলেশন করে 4টা বলের মধ্যে এখানে 2টা লব্ধি নিয়ে আসছি 6 নিউটন 6 নিউটন, যারা আবার এখানে 90 ডিগ্রি তে এখানে ক্রিয়াশীল। তাহলে এখানে টোটাল লব্ধি এটা কি হবে? 6 স্কোয়ার, 6 স্কোয়ার, আর 2 6 × 6 cos 90, ওইটা তো 0। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6√2। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এটার মধ্যবর্তী কোণ তো এখানে বলেই দেওয়া যাইতেছে, যেহেতু মধ্যবর্তী কোণ এখানে 90 এবং এই দুইটারই মান হচ্ছে সমান, তাহলে এটা যে কোনো একটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই ক্রিয়া করবে। আচ্ছা, এখন কোণ এখানে এটা বের করে দেখাইতে হবে না, আশা করি এখন এটা পারবো। আচ্ছা, এরপরে এখানে বলছে একই বিন্দুতে একই ক্রমে ক্রিয়ারত r-s আর r+s বল ত্রয় কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরাল বরাবর ক্রিয়া করে, এদের লব্ধির মান এবং দিক। আচ্ছা, এখন এইখানে এই যে, যদি এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ হয়, এ বি সি, সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরালে এখানে ক্রিয়া করা এবং বাহুগুলি বরাবর ক্রিয়া করা একই কথা। তাহলে আমরা যদি এখানে 3টা ফোর্স, এখানে যেহেতু বলছে একটা হচ্ছে r+s, একই এখানে ক্রমে হইতে হবে, তাহলে এটা হচ্ছে আর r-s আর। আচ্ছা, এখানে আমরা সিরিয়ালটা একটু এখানে ঠিক রাখি। প্রথমে বলছে r-s, তারপরে আর, তাহলে এটাকে r-s দিই, তারপরে আর, তারপরে বলছে r+s, তাহলে এটা হবে r+s। এটা আশা করি বুঝছো। আর সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ এই কত ডিগ্রি করে? 60।
হ্যাঁ, তাহলে এখন এদের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছে। তো আমরা তো এটা আগেও এখানে করে আসছিলাম, এই অবস্থাতেই কোনোভাবেই লব্ধি নির্ণয় করা যাবে না, কারণ এইখানে আমাদের আহ, যে কোনো বলগুলো লব্ধি নির্ণয় করার জন্য সবগুলো বলের আমাদের মানে শুরুর বিন্দুটা এটা একই জায়গায় নিয়ে আসতে হয়। তো এখন এখানে কোনো ভেক্টরেরই শুরুর বিন্দু একই জায়গায় নেই। একটার জন্য হচ্ছে এইখানে আর এর জন্য, তারপরে আর মাইনাস এস এর জন্য হচ্ছে এইখানে, আর প্লাস এস এর জন্য হচ্ছে এইখানে, তাহলে তিনটার পাদবিন্দু তিন জায়গায়। তো এই অবস্থাতে আমরা কোনোভাবেই লব্ধি নিতে পারবো না। তো এই জন্য এদেরকে ভেক্টর শিফটিং এর মাধ্যমে একই বিন্দুতে নিয়ে আসতে হবে। তাহলে এখন আর এখন আমরা যদি সি বিন্দুটাকে এখানে চুজ করি, এখন তুমি এ বি সি যে কোনো একটাকে নিতে পারো। ভেক্টর শিফটিং এর জন্য তিন ক্ষেত্রে সেম অ্যান্সারই আসবে। তো আমরা সি বিন্দুর ক্ষেত্রে যদি এখানে চিন্তা করি আর কে, তাহলে এটা সামনের দিকে এদিকে ক্রিয়াশীল হবে। আর মাইনাস এস তো এইখানে আছেই, আর একটা হচ্ছে আর মাইনাস এস। তাহলে আমরা যদি এটা সমান্তরালে এইভাবে আঁকতে চাই তাহলে এটা হবে এরকম। তাহলে এটা হচ্ছে আর মাইনাস এস, এবং এইখানে ভিতরের কোণ, এই কোণটা 60 ডিগ্রি আমরা জানি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, বাইরের এই কোণটা 120। এই কোণটায় কত ডিগ্রি? এটা বলো। এটা কত ডিগ্রি বলো? 60। এটা কিভাবে 60 বলো তো দেখি। বলো তাড়াতাড়ি। না পারলে না বলবে, এতক্ষণ চুপ মেরে থাকলে তো টাইম ওয়েস্ট হয়। জানি না। তো তুমি না জেনে এটা কিভাবে বলতেছো? এটা তো সহজ, এটা আছে এই কোণ আর এই কোণ তো সমান হবে। এই যে এই কোণটা আর এই কোণটা সমান না, এটা তো হ্যাঁ। এইভাবে আছে, তাহলে হচ্ছে যে এই কোণ আর এই কোণ অবশ্যই সমান হবে। ওকে, তাহলে এখানে এই ত্রিভুজের এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি হবে, এবং এই নিচের এই কোণটা হবে 120 ডিগ্রি। ওকে, তাহলে এখন এখানে আমাদের লব্ধি বের করতে বলছে। তাহলে সি পয়েন্টে আমি যদি সবগুলো বলকে নিয়ে আসি, অথবা তুমি বি এ পয়েন্টে নিয়ে যেতে পারো, সেম অ্যান্সারই আসবে। এগুলা এগুলা বাসায় প্র্যাকটিস করবো যে বি তে ভেক্টর শিফটিং করলে কি হবে, অথবা এ তে ভেক্টর শিফটিং করলে কি হবে। আচ্ছা, তাহলে আমরা যদি সি বিন্দু রেসপেক্টে এখানে বের করি, তাহলে এখানে আমাদের তিনটা ফোর্স যেহেতু ক্রিয়াশীল, তাহলে সি বিন্দুতে আমাদের লম্বাংশ নিতে হবে। তাহলে আমরা যদি সি বিন্দুতে এখানে লম্বাংশ নেই তাহলে, আচ্ছা এখানে আমাদের লব্ধি এখানে কি ধরে নিতে হবে। আমরা এখানে লব্ধি, যেহেতু প্রশ্নে আর আছে, মানে আমাদের এই বলগুলো যেগুলো বলছে এগুলোতে আর আছে, তাহলে আমরা লব্ধি হিসেবে আর কে ধরে নিব না। তুমি অন্য একটা লেটার এখানে ধরে নিতে পারো, এম এন এ বি সি ডি যা ইচ্ছে তাই এখানে ধরে নিতে পারো। তো আমরা এখানে ধরে নিব যে লব্ধি, এটা আমরা কি ধরবো, এম ধরি যে লব্ধি এম এখানে আর এর সাথে, এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, এটা লিখে দিবা যে মনে করি লব্ধি এম আর এর সাথে এখানে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আচ্ছা, তাহলে লম্বাংশটা একটু নিচে লিখি।
তাহলে সি বিন্দুতে লম্বাংশ নিলে এখানে কি পাওয়া যাবে বলো? এই প্রথমে কজেরটা বলো, তারপরে সাইনেরটা বলো। কজ লিখলে সাইন পাওয়া যাবে, অথবা সাইন লিখলে কজ পাওয়া যাবে, কারণ দুইটাই সেম, জাস্ট একবার কজ একবার সাইন। বলো। এম কস থিটা ইজ ইকুয়াল টু আর কস 0 প্লাস আর প্লাস এস কস 180। কত? 180। আর প্লাস এর জন্য 180? ও না, 120। তারপর আর মাইনাস এস কস এটা কত? এটা হবে 240। হুম। আচ্ছা, তাহলে এম কস থিটা, আর কস 0 হচ্ছে 0, কস 120 মান হচ্ছে -1/2। আচ্ছা, কস 240 মান কত এটা? কস 240 মান হবে -1/2। তাহলে এখানে খেয়াল করো, এখানে আর, এখানে গুণ করলে r/2 s/2, আবার r/2 প্লাস s/2। r - s, r প্লাস s বলতো একই। তাহলে এখানে r - ½ r s/2, r/2 s/2, তাহলে এখান থেকে s/2 s/2 বাদ যায়। আর এখান থেকে বাদ যায়, তাহলে এটা হয় 0। আচ্ছা, দাঁড়াও দেখি এটা অ্যান্সার মিলে কিনা। এম সাইন থিটা এটার জন্য হবে 0, সাইন 120, আর এটা হচ্ছে সাইন 240, এটা তো 0। সাইন 120 মান হচ্ছে √3/2, তাহলে √3/2 আর √3/2 s। সাইন 240 মান -√3/2, তাহলে এটা হচ্ছে -√3/2 আর, এবং মাইনাসে মাইনাসে প্লাস √3/2 s, তাহলে আসবে √3 s। আনসার √3 s। হ্যাঁ। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে আছে যে আর, এই যে এখানে হাফ r/2 এবং -r/2, মানে দুইটা r/2 মিলে কি হবে, -r হবে না? যে এখানে হ্যাঁ আর s/2 তো বাদ, তাহলে আর এবং r/2, আবার r/2 মিলে আর, r - মিলে 0। আর আমরা যদি এম সাইন থিটাটা লিখি এখানে, তাহলে তো জাস্ট কজের জায়গায় সাইন, তাহলে সাইন 0 হবে, তার মানে হচ্ছে 0, তারপরে সাইন 120, সাইন 240। তো সাইন 120 মান √3/2, তো √3/2 লিখে আমরা √3 আর প্লাস এস এর সাথে √3/2 গুণ করছি। সাইন 240 মান -√3/2, -√3 দ্বারা r - s কে গুণ করছি। তারপর √3/2 আর আর বাদ, এবং এখানে √3/2 s হচ্ছে দুইটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, 2 × √3/2 s, তাহলে 2 2 বাদ দিলে থাকে √3 s। এটা বুঝছো?
বুঝছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের ফাইনালি আসলে √3s। তাহলে আমরা এখানে এম এর মান কিভাবে পাবো? এম কস থিটার উপর স্কোয়ার এবং এম সাইন থিটার উপরে স্কোয়ার দিলে এটা হবে 3s²। তাহলে এম স্কোয়ার এখানে কমন নিলে এটা সাইন স্কোয়ার কজ স্কোয়ার মিলে হচ্ছে 1, আর এম হবে √3s। এগুলো সহজ ম্যাথ একদম। আচ্ছা, এরপরে এরপরে আমাদের যদি কোণ এখানে বের করতে বলে, আমরা জানি ট্যান থিটা সমান হবে এম সাইন থিটা ডিভাইড বাই এম কস থিটা। আচ্ছা, এখানে ডিভাইড বাই 0 আছে, কস থিটা। তাহলে এইখানে হচ্ছে আমাদের √3s ডিভাইড বাই 0। আচ্ছা, সামথিং ডিভাইড বাই 0 এটা কত? ইনফিনিটি। ট্যান ট্যান এখানে কত ডিগ্রির মানে ইনফিনিটি? ট্যান 90 ডিগ্রির মানে ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের লব দিতে হবে এই বরাবর, মানে আর এর দিকের সাথে লম্ব হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখানে বলছে কোন কণার উপর পি কিউ আর মানে তিনটি একতলীয় বল ক্রিয়ারত আছে। কিউ ও আর, আর এবং পি, পি কে অন্তর্ভুক্ত কোণ এত হলে দেখাও যে তাদের লব্ধি এত। এটা ম্যাথ বোর্ডে আসার চান্স খুবই কম আছে, তারপরে করি। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বলছে আলফা। তাহলে পি কিউ আর, আচ্ছা আমরা যদি এখানে আঁকাই এমনিতে, এদিকে পি, এইদিকে কিউ এবং এইদিকে আর। পি কিউ এবং আর, এবং এই যে লব্ধিটা আমরা এটা অ্যাকচুয়ালি এটা জানি না যে এটা কোন দিক বরাবর হবে, তাও আমরা এখানে ধরে নিই যে এটা এইদিকে হবে। তাহলে এখন যেহেতু এখানে আর আছে, তো আমরা এটার লব্ধি এটা কি ধরে নিব? ধরলাম যে এস, এস হচ্ছে লব্ধি। তাহলে এটা পি এর সাথে কোণ যদি থিটা হয় এবং পি এবং কিউ এর, আচ্ছা দেখো পি এবং কিউ এর অন্তর্গত কোণ হচ্ছে এখানে বলছে গামা। তাহলে এই কোণটা হচ্ছে গামা। তারপরে আর এবং পি, তাহলে এই এই বড় কোণটা হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা। এবং কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ এটা শুরুতে বলছে আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের চিত্র। তো এখন এখানে যতটুকু বাংলা ভাষা লেখা দরকার ওগুলো আশা করি লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা যদি পি এর দিকে লম্বা অংশ নেই, তাহলে পি এর দিকে লম্বা অংশ নিলে, আচ্ছা এটা বলো তো দেখি। এস কস থিটা ইজ ইকুয়াল টু পি কস 0 প্লাস কিউ কিউ কস আলফা, না, গামা। কিউ এর সাথে হবে গামা, হ্যাঁ এরপর এরপর আর কস বিটা।
হ্যাঁ, আর এর সাথে হবে বিটা। ওকে, তাহলে এইখানে এস কস থিটা, এটা হচ্ছে পি, আর এইখানে হচ্ছে কিউ কস গামা, আর এটা হচ্ছে আর কস বিটা। ওকে, আচ্ছা তাহলে এইখানে এস সাইন থিটাটা, এইখানে পি সাইন জিরোর জন্য এটা হয়ে যাবে জিরো, তাহলে এটা হবে কিউ সাইন গামা এবং আর সাইন বিটা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে আচ্ছা আমাদের লব দিয়ে যেহেতু বের করতে বলছে, তো এই ফরম্যাটে আসলে আমাদের একটাই কাজ, 1 নং স্কোয়ার প্লাস 2 নং স্কোয়ার। তো এইখানে দিলে সাইন স্কোয়ার কস স্কোয়ার মিলে 1 হবে, ওইটা তো এখন বারবার লেখার দরকার নাই আশা করি। তাহলে এখানে 1 নং স্কোয়ার 2 নং স্কোয়ার এটা দিলে কি হবে, এখানে হবে এস স্কোয়ার। আচ্ছা, তাহলে এই পুরোটার উপরে আসবে স্কোয়ার পি প্লাস কিউ কস গামা কস বিটা এর উপর স্কোয়ার, আর এইখানে আসবে সাইন গামা, এবং এখানে দুইটাই গামা হলেও কেমন, এখানে আছে আর এর সাথে সাইন বিটা হবে। দিতে পারি। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি চলে গেছে না আছে? আছে। আচ্ছা, তাহলে এখানে কিউ সাইন গামা এবং এটা হচ্ছে আর সাইন বিটা। এটা হচ্ছে আর সাইন বিটা এর উপরে স্কয়ার। এই দুইটা চ্যাপ্টার থেকে মানে এটা মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু এগুলো কঠিন চ্যাপ্টার না আর কি। এগুলো প্র্যাকটিস করলে তুমি এখান থেকে একটা সৃজনশীল হবো, মানে তোমার বইয়ের ম্যাথ থেকে আসবে, এখানে নতুন কোনো ম্যাথ এই চ্যাপ্টার থেকে জীবনেও দিবে না। আর এই চ্যাপ্টার এই দুইটা, এই যে 9 এবং 10, না না, এটা হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার, এর পরবর্তীটা হচ্ছে 9 নম্বর। নিশ্চিতিবিদ্যা এবং সমতলে বস্তু গণনার গতি, এই এই দুইটাকে একসাথে বলা হয় বলবিদ্যা। তো সৃজনশীলে সম্ভবত বলবিদ্যা থেকে একটা অ্যান্সার অবশ্যই করতে হয়। এই জন্য এগুলো থেকে মার্ক পাওয়া খুবই সহজ, যেহেতু বইয়ের ম্যাথ হুবহু এখানে দিয়ে দিবে। আচ্ছা, তো এইখানে এস স্কোয়ার, এখন এখানে খেয়াল করো, আমরা যদি এটার উপর যদি বর্গ করে দেই, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2ab, টু, এটা হচ্ছে কিউ আর কস গামা কস বিটা হবে, মানে সাজাই লিখলে আর কি। তারপরে 2ac ই আর কস বিটা, এটা এটা আশা করি বুঝছো। তারপরে এটা হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার গামা, 2 কিউ আর সাইন গামা সাইন বিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার বিটা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে এস স্কোয়ার, তাহলে এখান থেকে পি স্কোয়ার, এবং এখন এই দুইটা এখানে খেয়াল করো, এইটা এবং এটা, এই 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 দুইটা থেকে কিউ স্কোয়ার কমন নিলে এখানে কি হবে?
ওই দুইটা মিলে 1 হবে। হ্যাঁ, তাহলে এখানে থাকবে শুধুমাত্র কিউ স্কোয়ার। এরপরে এই যে আর স্কোয়ার কজ স্কোয়ার বিটা এবং আর স্কোয়ার সাইন স্কোয়ার বিটা, এই দুইটা থেকে আমরা যদি এখান থেকে আর স্কোয়ার কমন নেই তাহলে এটা হয়ে যাবে 1। আচ্ছা, এরপর আর কি আছে? এরপরে টু পি কিউ কস গামা এটা এইভাবেই থাক, এবং টু পি আর কস বিটা এটা এইভাবেই থাক। আচ্ছা, এখন তাহলে আমাদের এইটাও গেল, এইটাও গেল, আর যে দুইটা বাকি থাকে এটা হচ্ছে এটা এবং এটা। এখানে খেয়াল করো, ওই দুইটা থেকে আমরা যদি টু কিউ আর এখান থেকে কমন নেই তাহলে পাওয়া যাবে, এটা কিসের সূত্র বলো তো? সাইন এ প্লাস বি। কিসের? সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি, এটা সাইন এ প্লাস বি এর সূত্র। না, তাহলে এটা হচ্ছে কজ মনে এ নেই। মাইনাস বি এর সূত্র। আচ্ছা, তাহলে এখানে আমাদের টু পি কিউ কস গামা এবং টু পি আর কস বিটা, তাহলে এখানে টু কিউ আর এটা হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র, তাহলে কস এ মাইনাস বি। আচ্ছা, এখন তুমি এখানে এখানে তুমি বিটা মাইনাস গামা লিখতে পারো অথবা গামা মাইনাস বিটাও লিখতে পারো, কারণ এটা আমাদের কজের ক্ষেত্রে কোনো সমস্যা আর কি এটা হবে না, কারণ কজের ক্ষেত্রে এ মাইনাস বি লেখা এখানে যা কথা, একটা মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ লেখা তাই কথা, কারণ কজের ক্ষেত্রে কস মাইনাস থিটা সমান প্লাস থিটা, তো এটা দুইটা এক্সচেঞ্জ করে লেখা যাবে কজের ক্ষেত্রে, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণের মধ্যে, আচ্ছা দেখো এখানে এই যে এই শেষে কিন্তু একটা পাওয়ার হাফ আছে, এই হাফ দ্বারা মানে পুরোটার উপরে রুট বোঝায়, তো এত বড় একটা লাইনের উপর রুট না দিয়ে এটার একবারে পাওয়ার হাফ দিছে আর কি। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণের মধ্যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার তো আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এরপরে টু পি কিউ কস গামা এটাও আছে, তারপরে টু পি আর কস বিটা এটাও আছে। এখন জাস্ট আমাদের এখানে আলফা নিয়ে আসতে হবে, টু কিউ আর। এখন এখানে খেয়াল করো, বিটা মাইনাস গামা, এই চিত্র দেখে বলো এখানে বিটা মাইনাস গামা সমান কি হবে? আলফা। না, এখানে বিটা মাইনাস গামা সমান হচ্ছে আলফা, তাহলে এখানে আমরা বিটা মাইনাস গামার জায়গায় আলফা লিখলে আমাদের প্রমাণটা মিলে যাইতেছে। এবং এইখানে যে আমাদের এস স্কোয়ার আছে, এটাকে রুট করলে পুরোটার উপরই রুট এখানে চলে যাবে, তো এত বড় একটা একটা লাইনের উপর রুট না দিয়ে একবারে রুট মানে তো আমরা জানি এর পাওয়ার হাফ, তাহলে এর পাওয়ার একবারে হাফ, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এটা কিন্তু কোনো কঠিন ম্যাথ না আর কি, খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা, এখানে বলছে যে এবিসি ত্রিভুজের
তিনটা বাহুর সমান্তরাল দিকে পি মানের তিনটি সমান বল কোনো বিন্দুতে ক্রিয়ারত আছে, প্রমাণ করো যে তাদের লব্ধি এত। আচ্ছা, তাহলে আমরা একটা এখানে একটা ত্রিভুজ নিয়ে আসি। তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। ওকে, তাহলে এখানে আমাদের প্রশ্নে যেভাবে বলছে এই বাহু বরাবর, আচ্ছা এখানে তিনটাই বলছে পি, সি, এ, তাহলে সি এ বরাবর পি, এ থেকে বি বরাবর পি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনটা একই ক্রমে এখানে ক্রিয়াশীল। আচ্ছা, তাহলে একটা ত্রিভুজ থেকে আমরা তো কখনোই লব্ধি বের করতে পারবো না। এটার রিজন কি? কারণ এর রিজন হচ্ছে যে এইখানে তিনটা বলের পাদবিন্দু তিন বিন্দুতে। তো আমাদের লব্ধি নির্ণয় করার ক্ষেত্রে দুইটা বল থাক আর 100টা বল থাক, এইখানে সবসময় সবগুলা বলের লব্ধি নির্ণয় করার জন্য তাদের পাদবিন্দু অবশ্যই এক জায়গায় থাকতে হবে। তো এর জন্য আমরা ত্রিভুজ অথবা চতুর্ভুজ, আয়ত, সামান্তরিক যাই থাকুক না কেন, এখানে আমাদের এক বিন্দুতে নিয়ে আসার জন্য ভেক্টর শিফটিং ইউজ করা হয়। আচ্ছা, তাহলে আমরা যদি সি বিন্দুটাকে এইখানে এইখানে যদি আমরা ব্যবহার করি, তাহলে পিটাকে আমরা নিয়ে যাব এখানে এই দিক বরাবর। এই দিকে তো একটা অলরেডি পি আছেই, ধরুন। আচ্ছা, আর এই যে এবি বরাবর যে পিটা, এটাকে এই দিক বরাবর সমান্তরালে আঁকতে হবে। আচ্ছা, এখন এখানে এখানে প্রশ্নে কিন্তু ওইভাবে কিছু বলে দেওয়া নাই যে এরা সমবাহু না কি, এগুলো কিন্তু কিছু বলে দেওয়া নাই। ওই জন্য এখানে কিন্তু কিছু ধরে নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এটা পি এবং আমরা এখানে ধরে নিই যে লব্ধি, আহ, এখানে লব্ধি যদি আর হয়, লব্ধি এখানে এই পি এর সাথে এখানে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা দেখো, এখন যেহেতু সবগুলোই পি, আমরা এখানে এই বাহুটার একটা নাম যদি দেই সিডি, তখন তুমি লিখতে পারবে হচ্ছে লব্ধি সিডি এর সাথে এখানে থিটা কোণ উৎপন্ন করে। কিন্তু তুমি যদি লেখো লব্ধি পি এর সাথে এখানে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেটা কিন্তু স্পেসিফিক না, কারণ সবগুলা বলই হচ্ছে পি। আচ্ছা,